বনাম আফ্রিকান সেরা সেরা প্রতিনিধি, এমবাপ্পে বনাম হাকিমি, ফ্রান্সের আক্রমণ বনাম মরক্কোর রক্ষণ, মধ্যমাঠের লড়াই, সম্ভাব্য ম্যাচ উইনার। ফুটবল শুধু 90 মিনিটের খেলায় নয়, এটি আবেগ, কৌশল আর ইতিহাস গড়ার গল্প। সেই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এম কাইরুল হক। আমি দীপক কুমার। বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ কি প্রতিশোধের ম্যাচ? ইউরোপের পরাশক্তি বনাম আফ্রিকান সেরা সেরা প্রতিনিধি, এমবাপ্পে বনাম হাকিমি, ফ্রান্সের আক্রমণ বনাম মরক্কোর রক্ষণ, মধ্যমাঠের লড়াই, সম্ভাব্য ম্যাচ উইনার। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনা। এই ম্যাচকে অনেকেই 2022 সালের বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি বলছেন। সেবার ফ্রান্স 2-0 গোলে আফ্রিকান প্রতিনিধি মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল, তাই স্বাভাবিকভাবেই মরক্কো সমর্থকদের কাছে এটি একটি প্রতিশোধের ম্যাচ। আপনি কি বলবেন এই ম্যাচ নিয়ে? 2022 সালের সেবার 2022 সালে মরক্কো প্রথম সেমিফাইনাল কোয়ালিফাই করে। সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পদার্পণ করে। অবশ্যই এক ফুটবল খেলায় একদল হারবে একদল জিতবে, সেটাই তো আশা। কিন্তু যারা খেলার সময় তাদের যে গতি, তাদের যে ফ্যাসিনেশন, এটা ধরে রাখতে পারবে, তারাই শেষ হাসি আসবে, এটাই স্বাভাবিক। আমি 2022 সালে যে ফ্রান্স এবং মরক্কোর যে খেলা হয়েছে, সেখানে অবশ্যই মরক্কো পরাজয় হয়েছে। এখন সেই ম্যাচের যে খেলোয়াড় ছিল তারা এখন বর্তমানে নেই, সবাই নেই, কিছু কিছু আছে। আবার ফ্রান্সেরও দেখতে গেলে সেই যে ফ্রান্সেরও সবাই নেই, কিন্তু দর্শকরা তো আছে। দর্শকরা তো অবশ্যই আছে। দর্শকরা পুরো পৃথিবী জুড়েই তাদের দর্শক আছে। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, মরক্কো কিন্তু আফ্রিকান দেশ হিসেবে প্রথম সেমিফাইনাল উঠে এবং প্রথম সেমিফাইনাল থেকেই পরাজয় বরণ করে। তাদের মরক্কোর স্বপ্ন ছিল, সাথে কিন্তু পুরো আফ্রিকান জাতির স্বপ্ন ছিল যে বিশ্বকাপ নেওয়া। তো প্রথমবার 2022 সালে ফ্রান্সের কাছে হেরেই পরাজয় বরণ করে। এখন যদি 2026 সালে এসে দেখেন, বিশ্বকাপ তো সবারই একটা স্বপ্ন, সবাই চায় বিশ্বকাপ, আমরা বিশ্বকাপ জয়ী হই এবং চ্যাম্পিয়ন দলকে সবাই চায়, চ্যাম্পিয়নকে সবাই বাহবা দেয়। কিন্তু যারা হেরে যায় তাদেরও কিন্তু ছোট করে দেখলে হবে না, তাদেরও মনে অনেক দুঃখ কষ্ট থাকে যে তারা ভালো খেলেও হেরে গেছে। ফুটবল খেলায় হার জিত তো থাকবেই, কারণ নকআউট পর্ব থেকে শুরু হয়, একদল হারবে একদল জিতবে। যে ভালো খেলবে সে জিতবে, যে ভালো খেলবে না অথবা কোনো একটা ভুল করবে, ওই ভুলের সময় তারা ম্যাচ থেকে ছিটকে যাবে। এটাই ফুটবলের নিয়ম, এটাই আমরা জানি। যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আফ্রিকান একমাত্র দেশ হিসেবে বর্তমান কোয়ার্টার ফাইনালে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আছে একমাত্র মরক্কো, আফ্রিকান প্রতিনিধি হিসেবেই আছে বলা যায়। তাহলে মরক্কো কি ফ্রান্সকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে কিনা 2022 সালের, সাথে বিশ্বকাপটা নিতে পারবে কিনা? প্রতিশোধ একটু একটা নেগেটিভ ওয়ার্ড। আর প্রতিশোধ পজিটিভ দিক দেখলেও, যে গতবার আমাদেরকে হারায় ওই ফাইনাল তো আমরাও খেলতে পারতাম। মরক্কো ভাবতেছে যে ফাইনাল তো আমরাও খেলতে পারতাম, যদি 2-0 পরাজিত না হইতাম তাহলে আমরাও খেলতাম। তো ফাইনাল খেলা, সেমিফাইনাল খেলা অথবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া সব দলেরই স্বপ্ন। সেই হিসাবে মরক্কো অবশ্যই চাইবে, তারা মনে প্রাণে চাইবে, তারা আফ্রিকান মহাদেশ হিসাবে চাইবে যে তারা একমাত্র টিকে আছে। সেই হিসাবে তারা চাইবে পুরো ম্যাচই দমের সাথে খেলবে এবং এই ম্যাচটা জয়ী হবে। যদি বলি ফ্রান্স কি এই বিশ্বকাপের হট ফেভারিট কিনা, মানে বিশ্বকাপের অন্যতম দাবিদার কিনা? কারণ যদি আপনি দেখেন ফ্রান্স ধারাবাহিকভাবে ভালো করতেছে, সাথে ওদের অভিজ্ঞতা, বেঞ্চের গভীরতা, সাথে যদি আপনি বলেন তার অনেক খেলোয়াড় আছে ওদের, সব মিলিয়ে এটা কিভাবে দেখেন? আমি আমার ব্যক্তিগত মতামত হলো, প্রতিটা খেলোয়াড়ের ভেতরেই তার যে সুপ্ত প্রতিভা সেটা লুকানো থাকে। কোনোদিন খেলায় সে ভালো খেলবে, কোনোদিন খেলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেই দিকে আপনি যেভাবে বললেন যে ফ্রান্স, অবশ্যই ফ্রান্স বিশ্বকাপের অনেক মোস্ট ফেভারিট দাবিদার, যে তারা এই বিশ্বকাপটা জিতবে। হ্যাঁ, যেভাবে খেলে আসতেছে এবং তাদের সেই প্লেয়ার আছে, ম্যাচ উইনার, যে
কোনো একটা নির্দিষ্ট একটা প্লেয়ারের প্রতি তারা নির্ভরশীল না। তারা চাইবে তারা ম্যাচটা জিতুক। যে কোনো একজনই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে যে কোনো সময়। বেশিরভাগ ম্যাচে কিন্তু এমবাপ্পে ম্যাচের ভাগ্যটা করে দিচ্ছে ওদেরকে, ফ্রান্সকে বিশেষ করে। কিন্তু যখন এমবাপ্পে ছিল না ম্যাচে, তখনও কিন্তু ওসমান ডেম্বেলে হ্যাটট্রিক করে কিন্তু ম্যাচ ফিরিয়ে এনেছে, ফ্রান্সকে বড় ব্যবধানে একটা জয়লাভ করেছে। সেই দিক দিয়ে বলতেই পারি ফ্রান্স এই বিশ্বকাপ 2026 নেওয়ার ক্ষেত্রে অন্যতম দাবিদার। এদিকে আপনি ফ্রান্সকে যেভাবে বললেন, মরক্কো এই বিশ্বকাপের দাবিদার রাখে, কারণ ফ্রন্টলাইনে যে প্লেয়ার আছে মরক্কোর, দেখেন আশরাফ হাকিমি যে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার মরক্কোর, সে কিন্তু ডিফেন্স থেকে খেলে ফরওয়ার্ড লাইনে চলে আসে এবং তার গোল দেওয়ার সক্ষমতা সেটা আছে। কিন্তু ফরওয়ার্ড লাইনেও কি তাদের গোল দেওয়ার অ্যাবিলিটি আছে, সেই প্লেয়ার আছে। মরক্কোও গোল দেওয়ার অ্যাবিলিটি আছে, তারা কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে গোল দিতে পারে। সেখানে তাদের খুব ভালো প্লেয়ার বলতে আমরা যাদেরকে চিনি, হাকিমি, সে কিন্তু ডিফেন্সের প্লেয়ার। সে ডিফেন্স থেকে সে ফরওয়ার্ড লাইনে গোল দেওয়ার অ্যাবিলিটি রাখে। নরমালি আমরা কি দেখি, কাউন্টার অ্যাটাকে যখন যায় সে কিন্তু বলতে গেলে একটা ফরওয়ার্ড স্ট্রাইকার হিসেবে অনেক সময় গোল দিতে পারে, মানে স্ট্রাইকিং পজিশনে চলে যায়। আমরা নরমালি দেখি কি যে একজন স্ট্রাইকারই গোল দিবে, ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিফেন্স যারা করবে তারা কিন্তু গোল দেওয়ার অ্যাবিলিটি রাখে না। তারা গোল দিলে হয় গোল বারের উপর দিয়ে চলে যায় অথবা সাইড দিয়ে চলে যায়। কিন্তু সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হাকিমি ডিফেন্স থেকে সোজা ফরওয়ার্ডে যে গোল দেওয়ার অ্যাবিলিটি আছে। তবে একটা চিন্তার বিষয় ছিল যে সাইবেরি যেভাবে আসছে শুরু থেকে সাইবেরি গোল দিচ্ছে, আনফরচুনেটলি সে ইনজুরিতে পড়ার পরে এখন যে প্লেয়ার আছে রাহিমি চলে আসছে, এই রাহিমিরও গোল দেওয়ার অ্যাবিলিটি আছে। দেখেন গত ম্যাচে ইনজুরি টাইমে যে গোলটা পরিশোধ করছে সেটা রাহিমি দিছে। মরক্কো যেহেতু এখন হাকিমির কথা নিয়ে আসলেন, তাহলে আমি বলবো ফ্রান্স এবং মরক্কো ম্যাচের মধ্যে বড় একটা দৌরাত্ম্য হবে হাকিমি এবং এমবাপ্পের মধ্যে। তারা দুইজন কিন্তু সতীর্থ ছিল আগে, পিএসজির মধ্যে দুইজনই কিন্তু সতীর্থ হিসেবে ছিল, একসাথে খেলা খেলছে। বর্তমানে হাকিমি পিএসজিতে আছে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আছে। তাদের এই দৌরত্ব নিয়ে আপনি কি বলবেন? দেখেন একসাথে খেলছে তো দুইজন, সেক্ষেত্রে তাদের বোঝাপড়াটা, তারা কোন মেন্টালিটিতে খেলাধুলা করে, তারা একজন আরেকজনকে উভয়কেই ভালো মতো চেনে এবং ভালো মতো জানে। সেই হিসাবে তারা তাদের যে অন্যান্য সতীর্থ আছে তাদেরকে ওই বিষয়গুলা সুন্দর মতো ব্রিফ করেছে। ম্যাচের আগে যেই পড়াশোনা দরকার সেটা তারা ভালো মতো করেছে, আমি বিশ্বাস করি। এমবাপ্পে কিন্তু স্ট্রাইকার হিসেবে খেলবে, অন্যদিকে হাকিমি কিন্তু ডিফেন্ডার হিসেবে ডিফেন্স করবে। তো দুজনের কিন্তু একসাথে একই সাথে দুজনেই একজন আরেকজন সাথে মোকাবেলা করার সুযোগ আছে। ম্যাচের বেশিরভাগ সময়ই এই কাজটাই হবে। অবশ্যই হাকিমিকে এমবাপ্পের যতটা সুযোগ আছে এমবাপ্পেকে হাকিমি ততটা সুযোগ নেই। কিভাবে বললাম যে হাকিমি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্স করে। সেক্ষেত্রে যখন এমবাপ্পে বল নিয়ে যাবে তো তার সাথে হাকিমির একটা ভালো বোঝাপড়া হবে। কিন্তু যখন হাকিমি বল নিয়ে উপরে চলে আসবে ফরওয়ার্ড লাইনে, তখন এটা হেল্প করবে কে? ফ্রান্সের ডিফেন্স বাক। আর সেই ডিফেন্স বাকে এখন সবচেয়ে ভালো খেলোয়াড় যে গত ম্যাচেও 8.8 রেটিং নিয়ে খেলা করছে, সেটা হলো অর্ডালু। তো সেক্ষেত্রে আমি মনে করি ফ্রান্স যতটা ডিফেন্সে ভালো করবে, ওইদিকে মরক্কো ততটা ভালো নাও করতে পারে। কারণ যখন হাকিমি উপরে চলে আসবে, আপনি যদি একটা বিষয় খেয়াল করেন তাহলে মরক্কোর এই সফলতার পিছনে তাদের কিন্তু গোলকিপার এবং রক্ষণ ভাগের ভালো একটা ফলাফল এখানে আছে। যদি ডিফেন্স এবং গোলকিপার যদি ভালো না হতো, মরক্কোর এরকম রেজাল্ট কিন্তু আপনি পাইতেন না। মরক্কো কিন্তু আপনার সর্বশেষ 36 ম্যাচে কিন্তু অপরাজিত। অবশ্যই সেটা এর পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণ গোলকিপার, ডিফেন্স এবং গোলকিপারে অসাধারণ, মরক্কোর অসাধারণ গোলকিপার বুনো, যার কথা না বললেই নয়। যে বুনোর যে অ্যাবিলিটি আছে, যে লাস্ট যে কানাডার সাথে যে মরক্কো খেলা হলো সেখানে ক্লিন শিট ছিল, সেখানে বুনোর রেটিং ছিল 8.2।
একজন ভালো। গোলকিপার হিসেবে যে কানাডাকে কতটা টাফ টাইম দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই অবশ্যই। যে একজন গোলকিপারের সাথে না পেরে একটা দল হেরে যেতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ মরক্কো। মরক্কো। মরক্কোর গোলকিপিং যে বুনু দাঁড়িয়ে আছে, সে সব দিকে এক্সপার্ট। আজকে যদি বলি আজকের এই ম্যাচ নিয়ে যদি বলতে চাই তাহলে আমি বলবো ফ্রান্সের আক্রমণভাগ বনাম মরক্কোর রক্ষণভাগ। আজকের ম্যাচের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গা। আপনি এই বিষয়ে কতটুকু কি বলবেন? দেখেন, ফ্রান্সের আক্রমণ ভাগে আমি তো বললামই যে অনেক সবচেয়ে সমৃদ্ধ বলা যায়। ফরওয়ার্ড লাইনে এমবাপে গেলে তার পেছনে তিনজন, দুয়ে ডেম্বেলে আছে, ডেম্বেলে আছে, ওলিসে আছে। ওলিসে আছে। ওলিসে এই এই যে তিনজন যে অ্যাটাকিং অ্যাটাকিং ফরওয়ার্ড, আর শুধু এমবাপে, তাদের যে ফরমেশন 4-2-3-1, সেই হিসাবে ফরওয়ার্ড লাইন অনেক শক্তিশালী। অনেক ফরওয়ার্ড শক্তিশালী। লাইন মরক্কোকে অনেক টাফ টাইম দিবে। সেখানে মরক্কোর যে ডিফেন্সের জন্য অনেক কষ্ট অনেক হয়েছে। কষ্ট হয়ে যাবে। এই সেক্ষেত্রে কারণে বলা হয়েছে এটা হচ্ছে ফ্রান্সের আক্রমণ ভাগ সাথে মরক্কোর রক্ষণ ভাগে দূরত্ব। দূরত্ব যে যে জায়গায় খেলাটা আসলে মানে আসল খেলাটা এখানেই হবে, এই ম্যাচের আসল খেলাটা। আর দর্শকদের একটা চাওয়া হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্টটা কি হতে পারে? টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট বলতে, যদি কেউ ভুল করে যে কাউন্টার অ্যাটাকে যদি গোল হয়ে যায়, ওটাই হবে টার্নিং পয়েন্ট। কাউন্টারটা বেশিরভাগ সময় মরক্কোই খেলে, ফ্রান্স তো সচরাচর খেলাটাই খেলে। কারণ ফ্রান্সের বলতে গেলে পুরোটা একাদশই হচ্ছে সমৃদ্ধ একাদশ। না, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ ফ্রান্স এবং প্যারাগুয়ের যে প্রিভিয়াস যে ম্যাচটা হলো, শেষ হলো, সেই ম্যাচে ফ্রান্সের বল পজিশন ছিল 76%, প্যারাগুয়ের বল পজিশন ছিল 24%। বল হিসাবে বল পজিশন হিসাবে ফ্রান্স তার দখলই সবচেয়ে বেশি রাখেছে। হ্যাঁ, ফ্রান্সের খেলাটা এভাবেই হয়। এবং মরক্কো আর কানাডার যে ম্যাচটা ছিল, সেখানেও মরক্কোর কাছে বল পজিশন ছিল 50%, আর কানাডার ছিল 37%। 13% তাদের অগ্রসর ফুটবলের কারণেই এদিক সেদিক হয়েছে। আজকের ম্যাচে আপনি যে পরিসংখ্যানটা দেখালেন, সেই হিসেবে আজকে যদি বলি আজকের ম্যাচ নিয়ে, আমার মনে হয় ফ্রান্সের কাছে সবচেয়ে বল দখল থাকবে, পজিশন বেশি থাকবে ফ্রান্সের কাছে। মরক্কো ডিফেন্সিভ খেলবে আমার যা মনে হয়। কারণ হচ্ছে ফ্রান্সের আক্রমণ বাক্যে যদি আপনি আহ, রক্ষণ দিয়ে যদি খেলতে না পারেন তাহলে আপনার জন্য বড় একটা আমি কখনোই ডিফেন্সিভ খেলাকে আমি সমর্থন করি না। কারণ তার বড় প্রমাণ গত ম্যাচের আর্জেন্টিনা বনাম মিশর। মিশর 2 গোল এগিয়ে থাকার পরেও ডিফেন্সিভ ফুটবল খেলার কারণে আর্জেন্টিনার কাছে 13 মিনিটের মাথায় 3টা গোল হজম করতে হয়েছে। সেই ম্যাচ নিয়ে বিতর্ক আছে, রেফারিকে নিয়েও বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। বিতর্ক ফুটবল আপনি মানে যদি বিতর্ক। বিতর্কে নাও যান তাহলে মানে তারপরেও যদি বলি ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে সেই রেফারিং নিয়ে। কারণ যে ম্যাচটা আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যে ছিল, সেই ম্যাচের প্রায় মেইন 3টা রেফারি ছিল ফ্রান্সের। সাথে এখন ফ্রান্স এবং মিশরের মধ্যকার ম্যাচে 5জন রেফারি কিন্তু আর্জেন্টিনার। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, ফিফা তার অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু একটা ম্যাচে 5জন আর্জেন্টাইন রেফারি রাখা কতটা যুক্তিযুক্ত সেটা আমি এতটা ভালো বলতে পারবো না। সেটা ফিফাই একমাত্র তার উদ্ধৃতি দিতে পারবে। তো বাট আমার এই মুহূর্তে মনে হচ্ছে সকল সবার চাপ প্রত্যাশা সবকিছু পেরে এখন তো ওই দিকে তাকালে হবে না, এখন তো সামনে খেলা, এবং সেই খেলার দিকে তাকাইতে হবে যে রেফারি যদি পরিচ্ছন্ন ফুটবল খেলে, দুই দলই যদি পরিচ্ছন্ন ফুটবল খেলে, তাহলে ভালো একটা ফল নিয়ে আসতে পারবে। আর রেফারি আর্জেন্টাইন, এখন বলতে গেলে আর্জেন্টাইন রেফারি যদি চায় যে ফ্রান্সকে তারা সেমিফাইনালে উঠতে দিবে না, সেক্ষেত্রে তারা ভালো করতে পারে। ওইদিকে আমরা জানি বর্তমান যে মুসলিম বিশ্বের যে ফুটবল প্রেমীরা আছে, তারপরে যে দলগুলো আছে, তাদেরকে অন্যরা ভালো চোখে দেখে না, সেই কথা ইতিমধ্যে চলে আসছে। এটা আমার কথা না। সেক্ষেত্রে সে বিষয়ে যদি আপনি বলেন তাহলে আমি বলবো এটা মুসলিম বিশ্বের বিষয় না, এটা হচ্ছে যদি ধরেন তাহলে এটা ছোট দল এবং বড় দলের মধ্যে একটা ব্যবধান।
আমি সেভাবে দেখি বিষয়টাকে। সবসময় বড় দল একটু হ্যাঁ, বড় দলে একটা ভালো একটা সুযোগ নিয়ে নেয়। নিয়ে নেয় এবং তবে আর্জেন্টিনার বিষয়টা হচ্ছে খুবই চোখে পড়ার মতোই। আর্জেন্টিনার ম্যাচের বিষয়টা যেহেতু ম্যাচের আগে তর্ক বিতর্ক চলে আসছে, আমি মনে করব আর্জেন্টাইন রেফারি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তাদের 100% দিবে, তারা 100% সতর্ক থেকে সকল ধরনের সিদ্ধান্ত দিবে, সেটাই আমি মনে করি। আশা করি সেটাই হবে। একটা সুন্দর একটা ফুটবল ম্যাচ পরিচালনা করবে রেফারি। আমরা দর্শক হিসেবে এটাই আশা করতে পারি রেফারির কাছ থেকে। আপনি যদি বলেন যে এই ম্যাচের ম্যাচ উইনার কে হতে পারে? ম্যাচ উইনার ম্যাচ উইনার বলতে আহ, সেই দলের একজনকে আমি এখন বলবো না, তারপরে হট ফেভারিট হিসাবে যেহেতু ফ্রান্স তার দলকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আছে, সেহেতু ফ্রান্স এই ম্যাচে জয়লাভ করতে পারে। এবং ফ্রান্স যদি জয়লাভ করে, ওসমান ডেম্বেলে এবং এমবাপে, এমবাপ্পে। এই দুইজনের ভিতরে যে কোনো একজন ম্যাচ উইনার হয়েই যেতে তার পারে। মানে আপনি বলতে চাচ্ছেন মরক্কোর কোনো সম্ভাবনা নেই এই ম্যাচ জয়ের? না না না, অবশ্যই সম্ভাবনা আছে। আমি তো ফ্রান্সের কথা বললাম। এখন মরক্কো যদি তার সেরাটা দিয়ে আফ্রিকান আফ্রিকান দল হিসাবে তার সেরাটা দিয়ে, যে তার যে কোটি কোটি দর্শক আছে, দর্শকের মন জয় করে এবং সব চাপ উতরে যদি তাদের সেরাটা দিতে পারে, সেক্ষেত্রে মরক্কো ম্যাচ জিতলে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আমি মনে করি হাকিমি। আর হাকিমি বলো ওইদিকে আবার ওইদিকে, হ্যাঁ আমি যেটা মিস রাহিমি করে গেছি, আছে। হ্যাঁ বলো এবং রাহিমি, এই তিনজনের ভিতরেই প্রতিযোগিতা হবে। তবে আপনি যদি কোনো সম্ভাবনা দেখেও থাকেন, আমি কিন্তু তেমন একটা সম্ভাবনা দেখি না। মূল ম্যাচের মধ্যে আমার মনে হয় মরক্কো তেমন একটা জয়লাভ করার মতো সম্ভাবনা নাই। সর্বোচ্চ ড্র করতে পারে মূল ম্যাচে। না, যদি পেনাল্টিতে যায় সেটাও ভিন্ন কথা। গোল এবার যদি আপনি বলতে পারেন যে মূল ম্যাচ মূল ম্যাচে কি খেলা নিষ্পত্তি হতে পারে না পেনাল্টিতে যাওয়ার সম্ভাবনা আছে? এখানে আফ্রিকান দল মরক্কোর যে গোল কিপিং অনেক স্ট্রং, বুনো, সে তার সেরাটাই দিয়ে আসতেছে গত ওয়ার্ল্ড কাপ থেকেই। কিন্তু এই ম্যাচে তো আর সেরাটা না দিলে তো উপায় নেই। এক ম্যাচে পারফরমেন্সে আপনাকে নকআউট থেকে বিদায় করে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই সেরাটা দিতে হবে। আর আগে তো বললেন যে মরক্কো ডিফেন্সিভ খেললে এবং সেখানে যদি তারা গোল হজম না করে, অবশ্যই তারা চাইবে তারা এটাকে পেনাল্টি শুট আউটে নিতে। আর ফ্রান্সের যে চিন্তাধারা এবং ফ্রান্সের যে খেলার গতিধারা, সেক্ষেত্রে তারা 90-120 মিনিটের মধ্যেই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলাটা শেষ করতে চাইবে। আপনি এক কথায় দর্শকদের উদ্দেশ্যে বলে দেন খেলা কি 90 মিনিটে শেষ হবে কিনা? এক কথায় বলতে 90 মিনিটে শেষ হতে পারে। আমি আশাবাদী খেলা 90 মিনিটে শেষ করবে ফ্রান্স। আমিও আশাবাদী। এখন যদি বলি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কয়েকটা সংক্ষেপ উত্তর দিবেন। ম্যাচ উইনার কে হবে? ফ্রান্সের ক্ষেত্রে এমবাপে। আর মরক্কো যদি জিতে যায়? ব্রুনো, আমি চাইবো ব্রুনো। 2026 বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়তে কিন্তু অনেকে আছে, লিওনেল মেসি, এমবাপ্পে, হাল্যান্ড। যদি আমরা দেখি এই তিনজনের মধ্যে হয়তো গোল্ডেন বুটের দৌড়ত্ব, আপনি কাকে বেছে নেবেন গোল্ডেন বুটের বিজয়ী হিসেবে? আমি অবশ্যই চাইবো মেসি তার সর্বশেষ ওয়ার্ল্ড কাপটা খেলছে, আমি যতটুকু জানি, সেক্ষেত্রে মেসি গোল্ডেন বুটটা পাক, সেটাই আমার আশা। আপনি যদি মেসির পক্ষে হয়ে কথা বলেন, আমি বলবো এমবাপ্পের যে দৌড়, গোলের যে দৌড়, তাহলে আমি এমবাপ্পের পক্ষেই থাকবো। এই ম্যাচের সম্ভাব্য স্কোর লাইন যদি আপনি বলেন? 2-3। কারণ ফ্রান্স প্রিভিয়াস যে ম্যাচগুলো জিতে আসছে, তাদের 2-2-এর অধিক গোল হয়েছে, ইভেন লাস্ট ম্যাচ বাদে। কারণ সেখানে একটা 70 মিনিটের মাথায় একটা পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টিতে তারা একটা গোল দিয়ে তারা কোনো মতে, আমি বলবো কোনো মতে, ফ্রান্সের যে খেলা সেই হিসাবে কোনো মতে তারা কোয়ার্টার ফাইনাল রিসিভ করেছে। তো বর্তমান যে রাইজিং স্টার আছে, আমি চাইবো 2-এর অধিক গোল। যদি প্রথমার্ধের খেলা যদি কোনো গোল শূন্য ড্র হয়ে থাকে, তাহলে
2-3 হওয়ার সম্ভাবনা খুবই কম আমার মনে হয়। কারণ প্রথমার্ধেই যদি গোল হয়ে যায় তাহলে একটা সম্ভাবনা আছে অনেক গোল হওয়ার। এই ম্যাচে না হলে খুব অল্প গোলেই এই ম্যাচটা হয়তো শেষ হয়ে যেতে পারে। হতে পারে। গোলশূন্য ড্র হতে পারে। গোলশূন্য ড্র হলে অবশ্যই তো পেনাল্টি শুটআউটে যাবে। সেখানে যদি ব্রুনো দুইটা গোল সেভ করে দেয় সেক্ষেত্রেও তো তিনের মতো গোল চলেই আসে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। মাঠের লড়াই শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। দেখা যাক সব বিশ্লেষণকে সত্যি প্রমাণ করে কে সেমিফাইনালে ওঠে। আবার দেখা হবে অন্য আরেক ম্যাচ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।